নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। তৈরি হলো নতুন ইতিহাস। এক্সিম-4 মহাকাশযানের সফল উৎক্ষেপণ। রাকেশ শর্মার পর আবারও মহাকাশে এক ভারতীয়। আগামী 14 দিন মহাকাশে কাটাবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12:01 আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের অভিযান। 28 ঘণ্টা পর পৌঁছবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশে পৌঁছানোর পর শুভাংশু শুক্লার প্রথম হিন্দিতে বার্তা। ভারতবাসীর উদ্দেশ্যে বললেন, আমার কাঁধে যে তিরঙ্গা রয়েছে তা দিয়ে আমি অনুভব করছি মহাকাশে আমি একা নয়, আমার সঙ্গে সব ভারতবাসীও রয়েছে। বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী সৈকত শহরে প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। দীঘার হোটেল নিয়ে বড় সিদ্ধান্ত। প্রশাসনের লাগাম ছাড়া ভাড়া নিলেই হবে লক্ষাধিক টাকার জরিমানা। বাতিল হতে পারে লাইসেন্সও। কড়া সিদ্ধান্ত প্রশাসনের। পরের মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া। এসি ও নন এসি, মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণীর দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি পেতে পারে। মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতের শুভাংশু শুক্লা। দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার আমেরিকায় নাসার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দিলেন। 1984 সালে ভারতের রাকেশ শর্মা প্রথমবার দেশে প্রতিনিধি হিসেবে মহাকাশে পা রাখেন। 41 বছর পর তাকে অনুসরণ করলেন শুভাংশু। তবে শুধু মহাকাশে পৌঁছানো নয়, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু। সঙ্গে ভারতীয় উদ্দেশ্যে তিনি হিন্দিতে বার্তাও দেন। মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু শুক্লারা। ভারতীয় সময় অনুযায়ী 12:01 আমেরিকার ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশুরা। ঐতিহাসিক এই অভিযানের দিকে তাকিয়েছিল 140 কোটি ভারতবাসী। ঐতিহাসিকই বটে, কারণ রাকেশ শর্মার 4 দশক পর এই প্রথম মহাকাশে আবার কোনো ভারতীয়। মহাকাশে পৌঁছানোর পর শুভাংশু শুক্লাই প্রথম হিন্দি ভাষায় ভারতবাসীর উদ্দেশ্যে বললেন, আমার কাঁধে যে তিরঙ্গা রয়েছে তা দিয়ে আমি অনুভব করছি মহাকাশে আমি একা নয়, আমার সঙ্গে 140 কোটি ভারতবাসীও রয়েছে। ভারতের মহাকাশ অভিযানের এটাই শুরু। नमस्कार मेरे प्यारे देशवासियों, वाटर राइड 41 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। 4 সদস্যের অভিযানের কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভোশ্চর তথা এক্সিম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি উইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি, ভিসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। 14 দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানেই অন্তত 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12:01 নাগাদ শুভাংশুরা রওনা দিল স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনের। নাসার কেনেডি স্পেস সেন্টারের 39 লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন 9 রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হলো তাদের। বৃহস্পতিবার সকালে আইএসএসে পৌঁছাবেন শুভাংশুরা। উল্লেখ্য, নাসার এক্সিম-4 নামে এই অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল 2 গগনযাত্রী, শুভাংশু শুক্লা এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। মূল মহাকাশচারী হিসেবে বেছে নেওয়া হয় 39 বছরের শুভাংশুকে। তার বিকল্প হিসেবে রাখা হয় প্রশান্তকেও। সেই মতো গত বছরের আগস্ট থেকে অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়াও শুরু করে দিয়েছিলেন দুজনে। নাসার এক্সিম-4 অভিযানের পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। তিনি মহাকাশযানটি পরিচালনা করবেন। বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে AN-32, জাগুয়ার, হক, MiG-21, Su-30 সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশু। কিন্তু মহাকাশযান এই প্রথম।
এই জন্য দীর্ঘদিন ধরে স্পেস এক্স এবং অ্যাক্সিওম স্পেস ইনকর্পোরেশনের কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। সেই প্রশিক্ষণের পর অবশেষে মহাকাশের জন্য রওনা দিলেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। লখনৌয়ের এক স্কুল ছাত্রকে স্বপ্নেও ভেবেছিল একদিন সে পা দেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। 140 কোটি দেশবাসী অধীর আগ্রহে চেয়ে দেখবে আবার এক ভারতীয় উড়ে যাচ্ছে মহাকাশে। শুভাংশু শুক্লার এই যাত্রাপথ যেন এক ব্লকবাস্টার ছায়াছবি চিত্রনাট্য। ভারতীয় বিমান বাহিনীর এই গ্রুপ ক্যাপ্টেন যুদ্ধ বিমানের চালক থেকে কিভাবে হয়ে উঠলেন মহাকাশযান চালক। লখনৌয়ের এক সাধারণ স্কুল ছাত্র থেকে ভারতের প্রথম মহাকাশ অভিযানে নির্বাচিত হওয়ার গৌরব, এ যেন কল্পকাহিনী। 1985 সালের 10ই অক্টোবর লখনৌ উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন শুভাংশু শুক্লা। শৈশব থেকেই আকাশের প্রতি ছিল অদম্য কৌতূহল। সিটি মন্টেসরি স্কুলে পড়া চলাকালীন 1999 সালের কার্গিল যুদ্ধ তাকে প্রবলভাবে প্রভাবিত করে। তখন তিনি স্থির করেন জীবনের গন্তব্য হবে ভারতের সশস্ত্র বাহিনী। মাত্র 16 বছর বয়সে নিজের পরিবারকে না জানিয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আবেদন করেন। সেখান থেকেই শুরু হয় তার স্বপ্ন পূরণের লড়াই। 17 জুন 2006 সালে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট হিসেবে কমিশন পান। এরপর একে একে MiG-21, MiG-29, জাগুয়ার, হক এবং সুখোই 30 MKI সহ বিভিন্ন যুদ্ধবিমান চালাতে দক্ষ হয়ে ওঠেন। 2000 ঘন্টার বেশি ফ্লাইট অভিজ্ঞতার মাধ্যমে হয়ে ওঠেন একজন দক্ষ পরীক্ষামূলক পাইলট ও ফাইটার কম্ব্যাট লিডার। এরপর তাকে বেছে নেওয়া হয় এমন একটি দায়িত্বের জন্য যা একমাত্র সাহসী, অভিজ্ঞ এবং পরিশীলিত পাইলটদেরই দেয়া হয়। নতুন তৈরি অপরীক্ষিত যুদ্ধবিমান এবং প্রযুক্তি নিয়ে আকাশে ওড়া এবং তাদের আরও কার্যকর করে তোলা। 2019 সালে তার মহাকাশ যাত্রার দিগন্ত খুলে যায় যখন তাকে ভারতীয় গগনযান মিশনের জন্য নির্বাচিত করা হয়। এরপর শুরু হয় কঠিন প্রস্তুতি। রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ সম্পূর্ণ করেন 2021 সালে। পাশাপাশি ব্যাঙ্গালোরের অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটিতে উচ্চতর প্রশিক্ষণ এবং IISc ব্যাঙ্গালোর থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবার শুভাংশু চললেন ইতিহাস গড়তে অ্যাক্সিওম 4 মিশনের অংশ হিসেবে। এটি ইসরো, নাসা এবং মার্কিন বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেসের যৌথ উদ্যোগ। নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A থেকে উড়ে গেল এই রকেট, যেখান থেকেই একদা অ্যাপোলো 11 চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শুভাংশু 4 সদস্যের এই মহাকাশ দলের অন্যতম, যাদের মধ্যে রয়েছেন বিখ্যাত মহাকাশচারী পেগি হুইটস্টনও। মহাকাশে 650 দিনেরও বেশি কাটিয়ে আসা পেগি এই দলের নেতৃত্ব দিচ্ছেন। তার মতো মহাকাশে কাটানোর অভিজ্ঞতা দুনিয়ার আর কোনো মহিলা মহাকাশচারীর নেই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 14 দিন কাটাবেন শুভাংশু। এই সময়ের মধ্যে করবেন মোট 12টি বৈজ্ঞানিক গবেষণা, যার মধ্যে 5টি নাসার সঙ্গে যৌথভাবে এবং 7টি একেবারে ইসরোর নিজস্ব প্রকল্প। গবেষণার মূল বিষয় হবে মহাকাশ, কৃষি, জীবনবিজ্ঞান ও শারীরবৃত্তীয় পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহাকাশ থেকে সরাসরি ভারতের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে লাইভ কথোপকথনে অংশ নেবেন তিনি, একজন রোল মডেল হিসেবে আগামী প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে। আজ শুভাংশু শুক্লা শুধু একজন মহাকাশচারী নন, তিনি 140 কোটির স্বপ্নবাহক। তার যাত্রা প্রমাণ করে দেয় সঠিক দৃষ্টিভঙ্গি, অধ্যাবসায় আর সাহস থাকলে লখনৌয়ের ক্লাসরুম পেরিয়ে পৌঁছানো যায় মহাকাশের নীল অনন্তে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে এলো সেই দীর্ঘ অপেক্ষাকৃত সময়। দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা সহ 4 অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন। শুভাংশুর মহাকাশযানের উদ্দেশ্যে রওনা দেওয়া নিয়ে তার বাবা শম্ভু দেওয়াল শুক্লা বলেন, ছেলের মহাকাশযানে পাড়ি দেওয়ায় তিনি খুব খুশি এবং তার মা বলেন, চোখে যে জল দেখতে পাচ্ছেন সেটা খুশির জল। শেষে এলো সেই দীর্ঘ অপেক্ষাকৃত সময়। দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা সহ 4 অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12টা 1 মিনিটে আমেরিকার ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হলো শুভাংশুদের অভিযান। শুভাংশুদের অভিযানের নাম অ্যাক্সিওম 4। প্রথমে নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযান হওয়ার কথা ছিল গত 29 মে, কিন্তু আবহাওয়ার প্রযুক্তিগত ত্রুটি সহ নানা কারণে বারবারই অভিযান পিছিয়ে যায়। অবশেষে মঙ্গলবার নাসা জানায় বুধবার এই অভিযান হতে চলেছে।
সেই মতো শুরু হয়ে যায় প্রস্তুতি। বুধবার সকালে উৎক্ষেপণের ঘণ্টাখানেক আগে আচমকা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল মহাকাশযানে। নির্ধারিত সময়ে কেনেডি স্পেস সেন্টার থেকে 39A লঞ্চ কমপ্লেক্সে মহাকাশযানে গিয়ে ওঠেন শুভাংশু সহ 4 নভশ্চর। ঠিক 12টা 1 মিনিটে ফ্যালকন 9 এর উৎক্ষেপণ হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেয় ড্রাগন। শুভাংশুর মহাকাশযানের উদ্দেশ্যে রওনা দেওয়া নিয়ে তার বাবা শম্ভু দয়াল বলেন, ছেলের মহাকাশযানে পাড়ি দেওয়া নিয়ে তিনি খুব খুশি। ছেলে সফলভাবে মহাকাশে পাড়ি দেওয়া নিয়ে তিনি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন। बहुत अच्छा अनुभव है, बहुत अच्छा हम रहा और हमारा ये मिशन बच्चे का पूरा हो रहा है, इसलिए हम लोग बहुत अपने को गौरवान्वित महसूस करते हैं और बहुत भाग्यशाली हैं। हम ऐसे बच्चे के पिता हैं कि जो हमें बच्चे ने ये जो है उसकी वजह से हमारा आज इतना मान सम्मान हो रहा है, ये हम बहुत खुश हैं और ज़िंदगी का हमारे सबसे बड़ा खुशी का दिन है हमारे लिए। एक बड़ा ही सम्मान का आज माहौल है, आपको एक अलग तरह की फीलिंग्स आ रही हैं जिस तरह से आपका सम्मान किया गया है, स्कूल में बुलाया गया, एकदम ग्रैंड एंट्री हुई, तो क्या एकदम अलग ही माहौल रहता है? नहीं, बहुत अच्छा माहौल रहता है, बहुत अच्छा माहौल है घर का जो है, और ये सब उसकी जो है मेहनत का फल है। कितनी मेहनत की है उसने, लगन है, निष्ठा है अपने। শুভাংশুর মহাকাশযান নিয়ে আশা শুক্লা অর্থাৎ শুভাংশুর মা বলেন, আজ চোখে যে জল দেখতে পাচ্ছেন সেটা খুশির জল। ছেলের এই সাফল্য দেখে তিনি একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন বলে জানান। শুধু তিনি চান ছেলের মিশন সম্পূর্ণভাবে সফল হোক। अनुभव तो बहुत बढ़िया है, कहें और क्या कहें क्या ना कहें तो सब आप लोग देख ही रहे हो। अनुभव की कोई इमोशनल हो गए थे पर अब ठीक है। নাসার এই অভিযানের জন্য ইসরোর তরফে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল 2 গগনযাত্রী শুভাংশু শুক্লা ও প্রশান্ত বালকৃষ্ণন নারায়ণকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। মূল মহাকাশচারী হিসেবে বেছে নেওয়া হয় 39 বছরের শুভাংশুকে। আর শুভাংশুর এই মহাকাশে পাড়ি দেওয়া নিয়ে আবেগপ্রবণ শুভাংশুর বাবা মা। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত শহরের প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। নবনির্মিত মন্দিরে প্রথমবার রথযাত্রা, তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পরে রথের চাকা গড়াবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরে মাসির বাড়ি। দীঘার নতুন মন্দির থেকে যার দূরত্ব 1 কিলোমিটার। পর্যটকরা যাতে রথের রশি টানতে পারেন তার জন্য লম্বা দড়ি লাগানো হয়েছে রথে। মাসির বাড়ি যাওয়ার পথে বাঁকনিতে রথের কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখার জন্য 2 বার পরীক্ষামূলকভাবে রথ টানা হয়েছে। বাঁকনিতে সমস্যা হওয়ায় মন্দিরের 7 নম্বর গেটের পরিবর্তে মন্দিরের দক্ষিণ দিকের গেটের সামনে থেকে 116B জাতীয় সড়ক ধরে মাসির বাড়ি পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাধা রমন। প্রসঙ্গত, উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভিড়। এখনো পর্যন্ত 30 লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। 27 জুন রথযাত্রা। সৈকত শহরে প্রথম রথযাত্রার আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাধারমন জানান, ইতিমধ্যেই নবান্নে দীঘার রথযাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, তাতে আমরাও ছিলাম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন। রথে 2 লক্ষেরও বেশি জনসমাগম হওয়ার কথা, থাকবেন প্রচুর বিদেশীয়। এই রথযাত্রাকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। দীঘার হোটেলে উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হোটেলগুলির রিসেপশনে রুম ভাড়ার চার্ট টানানো বাধ্যতামূলক করেছেন জেলা শাসক। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাও। মন্দিরের 4 কোণে 4টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সৈকত শহরের পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। ঠিক ছিল রথযাত্রার আগের দিন বৃহস্পতিবার দীঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তার সফর সূচির কিছু রদবদল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর পাশাপাশি এবার দীঘাতেও পালন হবে রথযাত্রা। মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘায় বেড়েছে ভিড়। রথযাত্রার আগেই দীঘার হোটেলেও পর্যটকদের ভিড় বাড়বে, আর তার আগেই হোটেলগুলি যাতে লাগাম ছাড়া ভাড়া না নেয় তার জন্য কড়া সিদ্ধান্ত নিল প্রশাসন। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দীঘায় বেড়েছে ভিড়।
তার উপর এবছর দীঘায় প্রথম পালন করা হবে রথযাত্রা। তাকে কেন্দ্র করে আরও ভিড় বাড়তে পারে বলে প্রশাসন মনে করছে। এই পরিস্থিতিতে দীঘার হোটেলগুলি যাতে লাগাম ছাড়া ভাড়া না নেয় তার জন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। লাগাম ছাড়া ভাড়া নিলেই হতে পারে লক্ষাধিক টাকার জরিমানা, বাতিল হতে পারে হোটেলের লাইসেন্সও। আসন্ন রথযাত্রা দীঘায় আসা পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে। গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। এই জনসমাগমকে কেন্দ্র করে শহরের 100% পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটন বান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে সোমবার একটি বৈঠক হয়। সেই বৈঠকেই হোটেলের বর্ধিত ভাড়া নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে 1 লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে ঘর ভাড়ার দামের তালিকা হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই হোটেল ভাড়ায় কালো বাজারের অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল। এই প্রেক্ষিতে সোমবার দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন নিউ দীঘার জাহাজবাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। সেখানেই প্রশাসন হোটেল ভাড়ার অনিয়ম রোধে কঠোর মনোভাব প্রকাশ করেন। হোটেলের ভাড়ার তালিকার নিচে পর্যটকদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর এবং পোর্টালের লিংক দেওয়া থাকবে, যেখানে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের পথে নামলেন চাকরিহারারা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। এসএসসি ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। চাকরি ফেরানোর দাবিতে এসএসসি ভবনে প্রোটেস্ট। করুণাময়ীর কাছে এসএসসি ভবনের সামনে 2016 গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরিহারারা। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে গেলেন তারা। 3394 জনকে যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতেই মিছিল। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী বারংবার আশ্বাস দিয়েছিলেন যে চাকরিহারাদের পাশে রয়েছেন তিনি, সব রকম ভাবে সাহায্য করবে সরকার। চাকরি গেলেও প্রত্যেক মাসের মাইনে তারা পাবেন। পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার কথাও বলে সরকার। কিন্তু রাজ্য সরকারের এই কাজে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি প্রশ্ন তোলেন, রাজ্য সরকার কিভাবে ভাতা দিতে পারেন? তারপরই ভাতা দেওয়া বন্ধ করতে হয় রাজ্য সরকারকে। চাকরি হারানোর পর এর আগে শিক্ষকরা বিদ্যাসাগর ভবন ঘেরাও করেছিল, যেখানে পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষিকার ধস্তাধস্তিতে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে, যা নিয়ে বিতর্কে পড়তে হয়েছিল সরকারকে। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা পথে নামলেন। হাই নিউজ নেটওয়ার্ক। রবীন্দ্র সরোবরে তখন দক্ষিণেশ্বরগামী মেট্রো। বুধবার সকাল 9:15 আচমকাই বেজে উঠল প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস। এমার্জেন্সি অ্যালার্ম বললেও এটা পরিচিত। এই যন্ত্রের মাধ্যমে কোনো বিপদ ঘটলে বা প্রয়োজনে চালকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যাত্রীরা। ব্যস্ত সময় বুধবার সেই অ্যালার্ম বেজে ওঠায় বিভ্রাট দেখা দিল কলকাতা মেট্রো। বুধবার সকাল 9:15 নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে দক্ষিণেশ্বরগামী মেট্রোটি। প্রথমে যাত্রী বুঝতেই পারেননি কেন দাঁড়িয়ে গেল মেট্রোটি। অনেকেই ভেবেছিলেন নিশ্চয়ই কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। তার কিছু পরেই আসল কারণ প্রকাশ্যে আসে। মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বরগামী ওই রেকটির কোনো একটি কামরার ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়েছে। মেট্রো থামিয়ে চালক ছুটে আসেন ওই কামরায়। কিন্তু কে ওই অ্যালার্ম বাজালেন, কেনই বা বাজালেন, তা নিয়ে প্রশ্ন করেন তিনি। যদিও কোনো যাত্রী উত্তর দিতে এগিয়ে আসেননি। এই ঘটনায় সংশ্লিষ্ট ওই মেট্রো ছাড়তে বেশ কিছুটা সময় চলে যায়। বেশ কয়েক মিনিট আপলাইনে থমকে যায় মেট্রো পরিষেবা। ওই মেট্রোর পেছনে থাকা ট্রেনগুলি পরপর দাঁড়িয়ে থাকে, আর এই ঘটনার জেরে অন্যান্য ট্রেনেও ভিড় বাড়তে থাকে। ব্যস্ত সময় পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন পরিষেবা সাময়িক বিঘ্নিত হয়েছিল, তবে তা দ্রুত স্বাভাবিক করা হয়েছে। মেট্রো রেল বিভ্রাট নতুন ঘটনা নয়। কখনো রেকের যান্ত্রিক ত্রুটি, আবার কখনো সিগন্যাল সমস্যার কারণে পরিষেবার ব্যাঘাত ঘটে, আবার কখনো কখনো ট্রেনের সামনে যাত্রী পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।
তবে অ্যালার্ম বিভ্রাটের সমস্যা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির রাজ্য সভাপতির নাম কবে ঘোষণা হবে তা নিয়ে চলছে জোর চর্চা। 3 জনের নাম উঠে আসছে, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল নাকি শ্রমিক ভট্টাচার্য। কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি? বাংলায় রাজ্য বিজেপির সভাপতির পদ যেন বিতর্কের জায়গা নিয়েছে। প্রথমে দিলীপ ঘোষ, তারপর সুকান্ত মজুমদার, তারপর কি হবেন রাজ্য সভাপতি তাই নিয়ে জোর চর্চা। বিজেপির রাজ্য সভাপতির নাম কবে ঘোষণা হবে তা নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে বঙ্গের গেরুয়া শিবিরে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি না থাকেন তাহলে নতুন কে হবেন তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দিল্লি। কারণ বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে আনা হলে 3 নামের জটেই আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির, এমনটাই সূত্রের খবর। যদি বঙ্গ বিজেপির দায়িত্বে নতুন কাউকে আনতে হয় তাহলে দিল্লির কাছে দলের অন্যতম সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে দলের আরেক রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি পদে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রার নামও সুপারিশ হিসেবে দিল্লির নেতাদের কাছে গিয়েছে। আর পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে আরএসএস এর পছন্দ রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এবং রাজ্য বিজেপির পুরনোদের একটা বড় অংশই শ্রমিকের পক্ষে সায় দিয়েছে, ফলে শ্রমিকই দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন। পদ্মশিবির সূত্রে খবর, এই 3টি নামের সুপারিশ নিয়ে পর্যালোচনা করছেন অমিত শাহ থেকে জেপি নাড্ডারা। বাংলার ক্ষেত্রে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারই কি রাজ্য সভাপতি পদে থাকবেন নাকি বদল হবে? কেন্দ্রীয় বিজেপির একাংশ এখনো চাইছেন 26-এর ভোটের আগে সুকান্তকে না সরাতে। এই প্রশ্নের সমাধান হয়ে গেলে বাকি বিষয়টা চূড়ান্ত করে ফেলবে দিল্লি। বিজেপি সূত্রে খবর, পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন তা চূড়ান্ত হয়ে গেলেই এই রাজ্যের সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে জটিলতা কাটছে না, তাই বড় বিতর্ক এড়াতেই আপাতত স্থগিত রাখা হয়েছে রাজ্য সভাপতির নাম ঘোষণা। তবে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তই থাকবে নাকি বদল হবে তা জুন মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই জানিয়ে দিতে পারে দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। ঘাটালের মানুষ প্রবল সমস্যায়, তা নিয়ে ইতিমধ্যেই সাংসদ দেবকে নিশানা করেছে বিজেপি। এবার সুরাহা চেয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভরা বর্ষার মরশুমে ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রতি বছরের মতো এবারও জল যন্ত্রণায় আম জনতা। প্রশ্ন উঠছে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ তো শুরু হয়েছে, কিন্তু কতটা এগালো সেই কাজ? কতদিনই বা আর এই জল যন্ত্রণা সইতে হইবে? এ নিয়ে ঘাটাল তৃণমূল বিজেপির চাপানোতর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সাহায্য চেয়ে মোদীকে চিঠি লিখলেন বিধায়ক হিরণ। জানালেন ঘাটাল পুরোপুরি জলমগ্ন, ন্যূনতম ত্রাণ সামগ্রীও সাধারণ মানুষ পাচ্ছে না বলে চিঠিতে হিরণ জানিয়েছেন বলেই খবর। কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক। বুধবার শরীফুল শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার পরিবার যে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তার মধ্যেই ছিল শরীফুলের নামও। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। গণনা শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। বিজয় মিছিল বার করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, একটি বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় বছর 10 তামান্নার। 4র্থ শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। 72 ঘন্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নাবালিকার বাবা কর্মসূত্রে ওড়িশায় থাকেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার গ্রামে এসে পৌঁছেছেন তিনি। তার অভিযোগ, বিরোধী দল করার জন্য বাড়িতে হামলা, বোমাবাজি করা হয়। পুলিশের ওপর ভরসা নেই। মেয়ের বিচারের জন্য আদালত থেকে শুরু করে যত দূর যেতে হয় যাব। অন্যদিকে পুলিশ সুপারের দুর্ঘটনা মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা বিবি। বোমা হামলায় নাবালিকার মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথকে। সেখানে তিনি মন্তব্য করেন,
দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টারের আঘাতে নাবালিকার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই মন্তব্য প্রত্যাহারের দাবি তুলেছে নাবালিকার পরিবার। তামান্নার মা বলেন, এটি পরিকল্পিত খুন, কোনোভাবে এটিকে দুর্ঘটনা বলে অপরাধের গুরুত্ব কমানো যাবে না। পুলিশকে অনুরোধ করব দুর্ঘটনার কথা ফিরিয়ে নেবার জন্য। এই বিষয়ে মুখ না খুললেও পুলিশের তরফে জানানো হয়েছে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে গোটা এলাকা। হাই নিউজ নেটওয়ার্ক। টাকার লোভে বাবাকে খুন করল ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খোদ কলকাতায়। জানা যাচ্ছে মঙ্গলবার মধ্যরাতে বাবা ছেলের মধ্যে টাকা নিয়ে বচসা তৈরি হয়। বচসার জেরেই অসিত তার বাবাকে খুন করে বলে অভিযোগ। মৃত ললিত কুমার অধিকারী, বয়স ৭৪। পরিবার সূত্রে খবর, অসিত নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় বাবার কাছে টাকা চায়। সেই টাকা না দেওয়ার জন্যই অসিত তার বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পরিবারের কেউই আশঙ্কা করতে পারেনি যে এমন ঘটনা ঘটে যাবে। সূত্রের খবর, বাবাকে মেরে ছেলে বরানগর থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে। বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি সিল করে দেয়। সম্পূর্ণ ঘটনাটি এখন বরানগর থানার আইনের অধীনে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ছিলাম না বাড়িতে, আমার ভাই আর বাবা থাকতো, এটাই। ভাই আর বাবা থাকতো, আর ভাই নিজে গিয়েই থানায় স্যারেন্ডার করেছে। আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। না, অটো চালাতো শুধু। এটা আচমকা, কোনো পূর্ব পরিকল্পিত ওরম কোনো ব্যাপার না। আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা। কি বলবো, নেশা তো প্রচুর করতো, ডিস্টার্ব তো ছিল। এখন সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে? আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো এই ধরনের কাজ? পরের মাস থেকে বাড়তে পারে রেলের টিকিটের ভাড়া। এসি, নন এসি, মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ দূরপাল্লা ট্রেনের ভাড়া সামান্য বাড়তে পারে। এপ্রিল মাসে পেহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল ভারত। পরে সেই অপারেশনে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। এই ঘটনার কিছুদিন পরেই ভারতের তরফে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। শান্তির সপক্ষে ভারতের জন্য সমর্থন আদায় ছিল লক্ষ্য ওই দলগুলির। এই সময় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন থারুর। এরপর থেকেই শুরু হয় তাকে নিয়ে জল্পনা। সম্প্রতি এক জাতীয় সংবাদ মাধ্যমের সম্পাদকীয়তে অপারেশন সিন্দুর নিয়ে একটি বিশেষ নিবন্ধ লেখেন শশী থারুর। সেখানেও তাকে প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করতে দেখা গিয়েছে। থারুর যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উৎসাহ, গতিশীলতা এবং অন্যদের নিয়ে একসঙ্গে চলার ইচ্ছা বিশ্বমঞ্চে ভারতের জন্য একটি প্রধান সম্পদ। তাই তিনি আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য। অপারেশন সিন্দুরকে তিনি জাতীয় সংকল্পের একটি মুহূর্ত বলেও বর্ণনা করেছেন। থারুরের কথায় এই একটি অপারেশন ঘিরে ঘটে চলা নানা ঘটনা দেখিয়ে দিয়েছে জাতীয় ঐক্য ঠিক কেমন হওয়া উচিত। প্রসঙ্গত, থারুর 7টি প্রতিনিধি দলের একটিকে নেতৃত্ব দেন। তার দল পানামা, গায়না, কলম্বিয়া, ব্রাজিল এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। তবে প্রধানমন্ত্রী ও অপারেশন সিন্দুর নিয়ে তার মন্তব্যকে অনেকেই কংগ্রেসের জন্য অস্বস্তিকর বলেও ব্যাখ্যা করেছেন। কিন্তু এবার সেই ভুলই ভাঙিয়ে দিলেন শশী থারুর নিজে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।